এক সময়ের কথা যখন রাজবীর নিজের মা বাবার সাথে একটা গ্রামে থাকত। রাজবীর একটা সৈন্য ছিল আর ছুটির দিনে নিজের মা বাবার সাথে দেখা করতে এসেছিল। বাবা, এবার তুই অনেকদিন পরে এসেছিস, আমরা তাড়াতাড়ি তোকে যেতে দেব না। আরে মা, আমি নিজের পুরো জীবনটা দেশের নামে লিখে দিয়েছি। এখন আমার জন্যে প্রথমে দেশ, তারপর সবাই। হ্যাঁ বাবা, সবার আগে তোর জন্য তোর দেশই হওয়া উচিত। কোনো ব্যাপার না, তুই নিজের ধর্মটা ভালো করে পূরণ কর। শোন, তোর মাসি তোর জন্য একটা সম্বন্ধ দেখেছে, কালকে আমাদের সেখানে যেতে হবে। পরের দিন রাজবীর নিজের মা বাবার সাথে সেই মেয়েটার ঘরে যায় আর তার সাথে দেখা করে। মেয়েটার নাম রিমা থাকে আর সে অনেক সুন্দরী থাকে। রাজবীর আর তার মা বাবার সেই মেয়েটা অনেক পছন্দ হয়। 4 মাসের পর তাদের বিয়ে ঠিক করা হয়। রাজবীর আর রিমা অনেক খুশি হয় আর একাকিত্বে বসে কথা বলতে যায়। দেখো রিমা, আমি তোমার জন্যে সব কিছু করতে রাজি, কিন্তু একটা জিনিস ভালো করে মনে রেখো, আমার জন্যে প্রথমে হলো আমার দেশ। আমি সব বুঝি, আর জানেন, আমি সবসময় চাইতাম যে আমার বিয়ে একটা সৈন্যের সাথে হোক। কি সত্যি? এটা তো খুবই ভালো খবর। আরে বাবা, তার মানে তো তুমি আমার জন্যই হয়েছো। দুজনে একে অপরের সাথে অনেক কথা বলে আর তারপর রাজবীর নিজের মা বাবাকে নিয়ে নিজের বাড়ি ফিরে চলে আসে। রাতে রাজবীর রিমার খেয়ালেই ডুবে থাকে। অন্যদিকে রিমাও রাজবীরের সম্বন্ধেই ভাবতে থাকে। দুজনে রোজ ফোনে অনেকক্ষণ গল্প করতে লাগে। এতদিন কিভাবে পেরিয়ে যায় তারা বুঝতেই পারে না। তারপর একদিন রিমা যখন রাজবীরকে ফোন করতে থাকে, তার ফোনটা লাগে না। আরে, এই ফোনটা লাগছে না কেন? সকাল থেকেই বন্ধ। কি যে হলো? আমি তো মা বাবাকে কিছু জিজ্ঞেসও করতে পারি না। রিমা রোজই রাজবীরকে কল করে, কিন্তু তার ফোন সবসময় বন্ধ থাকে। সে অনেক চিন্তিত হয়। তারপর সে একদিন নিজের মা বাবার কথা শুনে ফেলে। রাজবীরের মায়ের কল এসেছিল, বলছিল তাকে হঠাৎ যেতে হলো। বর্ডারে লড়াই শুরু হয়েছে। আচ্ছা, আমাদের রাজবীর অনেক বাহাদুর। ও দেখো, সবাইকে হারাবে। হে ভগবান, রাজবীর চলে গেলেন আর আমাকে বলেননি? এটা আবার কি ব্যাপার? উনি ফিরে এলে আমি ওনার সাথে কথাই বলবো না। রিমা রাজবীরের সাথে অনেক রেগে যায়, কিন্তু সে তার কথা রোজই ভাবে। এদিকে রাজবীর বর্ডারে শত্রুর সাথে লড়াই করতে থাকে। বর্ডারে ভয়ঙ্কর লড়াই চলতে থাকে, যেটাতে সব সৈন্যরা নিজের দেশকে বাঁচানোর জন্য নিজের প্রাণ লাগিয়ে দেয়। লড়াইয়ে অনেক দিন পেরিয়ে যায়, কিন্তু লড়াই শেষ হয় না। একদিন রাজবীর ভাবে যে সে চুপি চুপি গিয়ে শত্রুদের সর্দারকে ধরে ফেলবে। তারপর সে এই রকমই করে। ও চুপি চুপি লুকিয়ে শত্রুদের এলাকায় পৌঁছে যায়, কিন্তু চারিদিকে বোমা আর গুলি ছুটতে থাকে। শত্রুরা সামনে থেকে সৈন্যদের উপরে বোমা ছুড়তে থাকে। একটা ইন্ডিয়ান সৈন্য লড়াইতে অনেক আঘাত পায়। আমার মনে হয় না আমরা শত্রুদেরকে আর হারাতে পারবো। তুমি একদম দুর্বল হয়ে না, বুঝলে? সন্ধে হচ্ছে, আর কিছুক্ষণ শুধু। একদম দুর্বল হয়ে না। সন্ধে হওয়ার পর বোমা বর্ষণ বন্ধ হয়ে যায়। তারপর সেই আহত সৈন্যকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। শত্রুরা অনেক তৈরি হয়ে এসছে। কালকের দিনটা অনেকই গুরুত্বপূর্ণ আমাদের জন্যে। কালকে আমাদের জিততেই হবে। আমাদের কাছে কিন্তু আর বেশি অ্যামুনিশনস কিন্তু নেই। আমাদের অনেক সৈন্যরা আঘাত পেয়েছে, আর কিছু সৈন্যরা মরেও গেছে, বুঝলে? তাই আমাদের অনেক শক্তি নিয়ে কালকে যুদ্ধ করতে হবে। সৈন্যরা রাতে অনেক চিন্তিত বসে থাকে। সবাই জানত যে তাদের কাছে গোলা বারুদ আর সৈন্য খুব কম। তবুও শত্রুকে হারানোর প্রেরণা তাদের কাছে কম থাকে না। রাতে যখন সবাই ঘুমোতে থাকে, তখন শত্রুদের সেনা প্রতারণা করে তাদের উপরে বোমাবাজি করে। শত্রুর প্রতারণার কারণে সব সৈন্যরা মারা যায়। কিন্তু একটা আজব ব্যাপার হয়। পরের দিন যখন শত্রু নিজের বিজয়ের উদযাপন করতে থাকে, তখনই সামনে থেকে তারা ভারতীয় সেনা আসতে দেখে। আরে, আমরা ইন্ডিয়ান সৈন্যদেরকে তো মেরে দিয়েছিলাম, তাহলে সামনে থেকে এটা কে আসছে? হ্যাঁ, অ্যালার্ট হয়ে যাও সবাই, নিজের বন্দুকটা ওই দিকেই করে নাও। ইন্ডিয়ান আর্মিরা আসছে, সবাই গুলি করো। এ কি, আমাদের গুলি কিছু লাভ হচ্ছে না? স্যার, মন দিয়ে একটু দেখুন, এদের মুখটা তো ভূতেদের। আরে হ্যাঁ, এদের মুখগুলো তো পুরো ভুতুরে। আরে স্যার, এটা ইন্ডিয়ান আর্মিদেরই ভূত।
তাই আমাদের গুলি এদের ওপরে কোনো লাভ হচ্ছে না। তুমি শুধু এদের ওপরে গুলি চালাতে থাকো। শত্রুরা ভারতীয় সেনার উপর বোমাবাজি করতে থাকে, কিন্তু তারা আহত হয় না। ভুতুড়ে সৈন্যদের সেনা শত্রুর দিকে এগোতে থাকে। চালা, কত গুলি চালাবি চালা। আমরা ইন্ডিয়ান আর্মি, আমরা মৃত্যুর পরেও নিজেদের শত্রুদের সাথে লড়াই করি। আমরা মরার পরেও শত্রুদেরকে ছাড়ি না। তোদের কোনো বন্দুকের গুলি, কোনো কিচ্ছু, কোনো লাভ হবে না আমাদের ওপরে। যতই চালাবি চালাতে পারিস। আক্রমণ করো ওদের ওপর। সব ভুতুড়ে সৈন্যরা শত্রুর উপরে আক্রমণ করে। প্রত্যেক ভুতুড়ে সৈন্য শত্রুদের ঘাড় ধরে তার গলা টিপে মেরে ফেলে। ভুতুড়ে সৈন্যদের লড়াই সারা রাত শত্রুর সাথে চলতে থাকে, আর তারপর বিজয়ী ভারতীয় সেনাই হয়। চারিদিকে শত্রুদের লাশ পড়ে থাকে। চারিদিকে সংবাদপত্রে আজব একটা খবর থাকে, যেটা পড়ে সবাই অবাক থাকে। আরে দেখো তো পেপারে কি লেখা আছে। ওগো, কি হলো? কি লেখা আছে? এই যে শত্রুরা প্রতারণা করে সব ইন্ডিয়ান আর্মির সৈন্যদের মেরে ফেলল, কিন্তু পরে ওদেরই সব বর্ডারের পাশে পাওয়া গেছে। সেটাও খুব খারাপ অবস্থায়। কারুর মাথা ফেটে গেছে, তো কারুর হাত পা ভেঙেছে। এইসব কি লেখা আছে ওটাতে? আমাদের ছেলে কোথায়? কেমন আছে ও? ওর তো কিছু হয়ে যায়নি? রিমাও নিজের ঘরের টিভিতে এই নিউজটা দেখতে থাকে। ও কিছু বুঝতে পারছিল না। যদি সব সৈন্যরা মারা গেল তো আমার রাজবীরও কি? না না, ওর কিছু হতে পারে না, ও ঠিক আছে। আরে মা, কাঁদিস না, ওর নিশ্চয়ই কিছু হয়নি। এইসব খবরে কি দিচ্ছে মা? সবাই মারা গেল। আর যদি সবাই মারা গেছে তো শত্রুদের কে মারলো? হঠাৎ আর একটা খবর আসে। সৈন্যদের ভরা ট্রেনকে আসতে দেখা হয়েছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে, যদি সব সৈন্যরা মারা গেছে আর তাদের লাশ বর্ডারের কাছে পাওয়া গেছে, তো ট্রেনে কারা? এই ব্যাপারটার খোঁজ করার জন্য আমাদের রিপোর্টার যতীন রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছেন। যতীন থেকে আমরা খবর পেয়েছি যে পুরো রেলওয়ে স্টেশনটা লোকে ভর্তি আছে, যারা সেই সৈন্যদের পরিবারের লোক। এই খবরটা শুনে রিমা আর তার মা বাবা রাজবীরের মা বাবার সাথে রেলওয়ে স্টেশনে চলে যায় আর ট্রেনের অপেক্ষা করতে লাগে। আমার ছেলে আসবে না গো? ও আসবে তো? মা, উনি আসবেন তো? ওনার নিশ্চয়ই কিছু হয়নি। হ্যাঁ রে মা, তুই সাহস রাখিস, রাজবীর নিশ্চয়ই আসবে। সবাই সাগ্রহে রেলপথের দিকে তাকিয়ে থাকে। তখনই দূর থেকে ট্রেনের আসার আওয়াজ শোনা যায়। সবাই খুশি আর আশা নিয়ে ট্রেনের দিকে তাকায়। ট্রেনটা সামনে চলে আসে। উনি এসে গেলেন মা, দেখো উনি এসে গেলেন। পুরো ট্রেনে সৈন্যরা আছে, উনি নিশ্চয়ই এটাতে আছেন। হ্যাঁ মা, ও এখানেই হবে, এক্ষুনি নামবে ট্রেন থেকে। রিমা তাকিয়ে থাকে যে রাজবীর ট্রেন থেকে নামবে, কিন্তু যখন প্রথম সৈন্যটা নামে তো সবাই অবাক হয়ে যায় আর পেছনে পিছিয়ে যায়। সে একটা ভুতুড়ে সৈন্য থাকে আর লোকেরা ওকে দেখে ভয়ে কাঁপতে লাগে। তারপর প্রতিটা কোচ থেকে ভুতুড়ে সৈন্য নামতে লাগে। একের পর এক ভুতুড়ে সৈন্য প্ল্যাটফর্মে নামতে লাগে। তাদেরকে দেখে লোকেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায় আর তারা এদিক ওদিক ছুটতে লাগে। দাঁড়াও, ভয় পেও না, তোমাদের ক্ষতি করব না, তোমাদের তো বাঁচাতে এসছি আমরা। আমরা তোমাদের পরিবারের মধ্যেই একজনের সদস্য। ওই লড়াইতে আমরা সবাই মরে গেছি আর ভূত হয়ে গেছি। শত্রুরা নিজের এজেন্টসদেরকে তোমাদের মধ্যে ঢুকিয়েছে, যারা অনেকই সাংঘাতিক। তারা দেশের জন্যে কিছু খারাপ করতেই পারে। এইসব শুনে ওখানে লোকেরা নিজের প্রিয়জনের মৃত্যুর খবর পেয়ে কাঁদতে লাগে। চারিদিকে কান্নাকাটি লেগে যায়। রিমাও বসে কাঁদতে লাগে। আমার কি হবে? এবার 4 দিন পরে আমার বিয়ে আছে, আমার কি হবে? আমি রাজবীরকে ছাড়া বাঁচতে পারবো না। রিমার মা বাবা অনেক চেষ্টা করে তাকে বাড়ি নিয়ে আসে। রিমা অনেক দুঃখিত থাকে। বিয়ের দিনের একদিন আগে রিমার তার মা বাবা নিউজ দেখতে থাকে, যেটাতে রাজবীরের ইন্টারভিউ দেখায়। আমি শত্রুদের এলাকাতে ঢুকে পড়েছিলাম আর ওরা আমায় বন্দী বানিয়ে নিয়েছিল, কিন্তু একদিন দেখি রাতের বেলায় সবাই ভুতুড়ে সৈন্যগুলো এসে সবাইকে মেরে ফেলল। রিমা আর রাজবীরের পরিবার এটা দেখে অনেক খুশি হয়। ইন্টারভিউর পরে রাজবীর নিজের বাড়ি ফিরে চলে আসে আর তার বিয়ে রিমার সাথে ভালোভাবে হয়।
সব ভুতুড়ে সৈন্য দেশে লুকিয়ে থাকা সব শত্রুদের মেরে ফেলে আর সেই ট্রেনে উঠে ওখান থেকে চলে যায়। এরপর থেকে সেই ট্রেনের কোনো খোঁজ পাওয়া যায় না যে সেটা কোথায় গায়েব হয়ে গেল।